তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নামলেন কেন? বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন? ঘটনা ঘটে গেছে, কেউ বুঝতে পারেনি, বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে। খালেদা জিয়ার মৃত্যু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরাট সুবিধা নিয়ে নিল, রাজনৈতিক সুবিধা নিয়ে নিল। আওয়ামী লীগের অনেক উপকার হয়েছে, নাটকীয়ভাবে আওয়ামী লীগ বিরাট সুবিধা নিয়ে নিল, পলিটিক্যাল সুবিধা। ভারতের 7 সিস্টার্স খেয়ে দিতে চেয়েছিলেন হাসনাত, উল্টো হাসনাতের 7 বোনকে খেয়ে দিল ইন্ডিয়া। জারা, জাবিন, প্রীতি, ঝুমা, মুনিরা, নুসরাত সহ হাসনাতের 7 চম্পাবন এনসিপি ছেড়ে গেছেন। হারাধনের কয়টি ছেলে হয়ে কোনো মতে টিকে আছেন আসিফ নাহিদরা, তারাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিও প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আমি আবারও বলছি, আমরা কোনো পক্ষের না। সংবাদ পেয়ে আমরা কিন্তু আমাদের পুলিশ এবং সেনাবাহিনী টিম নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। তো এখানে আসলে তাদের দুই পক্ষ বা কারা সেটা এখনো পরিষ্কার না। তাদের দুই পক্ষের একটা অন্তঃকন্দল এখানে আমরা যেটা বুঝতে পারছি, তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, থেকে সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যেহেতু দুই পক্ষের সমস্যা আমরা জানতে পেরেছি, আমরা পরিস্থিতি বুঝে আমরা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা কোনো সংবাদ পাইনি, আমরা দুই পক্ষের প্রতিনিধিদের আমরা অনেকবারই আমরা অ্যানাউন্স করেছি তারা যেন আমাদের সাথে কথা বলে আসে সামনে, কিন্তু তারা কেউ আসতে রাজি হচ্ছে না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নামলেন কেন? আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সম্ভবত বৃহত্তর একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বা শেষ বিদায়। এই শেষ বিদায়কে কেন্দ্র করে বিদেশি বিভিন্ন দেশের অতিথিরা এসছেন। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এসছেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসছেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন। এই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা হস্তান্তর করেন। সবকিছু ঠিক আছে। আমার কাছে খুব একটা এক্সেপশনাল ঘটনা লেগেছে, কারণ এস জয়শঙ্কর সামরিক বিমানে বাংলাদেশে এসছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের একটি সামরিক ঘাঁটিতে নেমেছেন। বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নটা লিখেছে, কিন্তু বাংলাদেশের 1 নম্বর পত্রিকা প্রথম আলো কি লিখছে দেখুন, যে আজ বেলা 11টার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আন্তঃ সরকারি সংস্থা ও কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন। এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও ছিলেন, প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন কোনো কোনো গণমাধ্যমে এসে, যে প্রণয় ভার্মাও ছিলেন। শুধু প্রথম আলো নয়, আরেকটি পত্রিকাও দেখছি, যে ট্যাবলয়েড পত্রিকা মানব জমিনও লিখেছেন যে একটি সামরিক বিমানে এসছেন এবং সামরিক ঘাঁটি বাসারে নেমেছেন। ঘাঁটি বাসারটা কি? বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি এবং যেটি তেজগাঁ বিমানবন্দর হিসেবে খ্যাত। এটি এখন কিন্তু সামরিক বিমান বাহিনীর ঘাঁটি বলা যায়, ঘাঁটি বাসার। স্বাভাবিকভাবে বিদেশি অতিথি এলে কোথায় নামেন? বিদেশি অতিথি শাহজালাল বিমানবন্দরে নামেন, বিশেষ ফ্লাইটে এলেও শাহজালাল বিমানবন্দরে নামেন। কিন্তু এস জয়শঙ্কর এলেন বিশেষ ফ্লাইট, সামরিক ফ্লাইট। এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক, বেসামরিক কর্মকর্তা, কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে
এবং শুধু তাই নয়, নামলেনও সামরিক ঘাঁটিতে। আসলে অনেক প্রশ্নের উদ্রেক করে, আমি জানি না এটা কি কোনো বিশেষ ঘটনা কিনা, কিন্তু বিশেষভাবে চোখে পড়লো। অন্যান্যরা দেখলাম যে কারো কথা কোনো গণমাধ্যমে কোনো জায়গায় পেলাম না যে পাকিস্তানের স্পিকার, জাতীয় পরিষদের স্পিকার এসেছেন, স্পিকার শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, আরো অনেকে এসেছেন, তারা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন ঘাঁটি বাসারে নামলেন? শুধু তাই নয়, আমরা এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি ততক্ষণে নিশ্চয়ই এস জয়শঙ্কর ভারতে ফিরে গেছেন। এবং এই ভিডিও নির্মাণকালে আমরা দেখছি যে এই যে বিদেশি যে সব অতিথি এসছেন, এর মধ্যে বেশি স্পিকার পর্যায়ে, কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে কোন দেশের স্পিকার অনেক গুরুত্বপূর্ণ, তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় থাকেন। এই যে পাকিস্তানের স্পিকার সর্দার আজ সাদিক, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দ শর্মা, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা করছেন, আমরা দেখছি। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের বাইরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেননি, এমনটাই আমরা এখন পর্যন্ত জানি। তবে সরকারের কয়েকজন উপদেষ্টা, যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটি সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যতদূর জানি যে এস জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর যমুনায় যায়নি বা বৈঠক হয়নি। বাবারও বলছি যে তিনি ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সামরিক বিমান, সামরিক ঘাঁটি, এটি বারবারই প্রশ্ন আসছে যে বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন, এমন প্রশ্ন আসে। কারণ এটি একদম ব্যতিক্রম, আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কারণ মূলধারা গণমাধ্যম, প্রথম আলো বলছে, মানব জমিন বলছে, ভারতীয় গণমাধ্যম, দু একটা গণমাধ্যমেও দেখেছি যে সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নেমেছেন। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে কি বোঝানোর জন্য যে এস জয়শঙ্কর সামরিক ঘাঁটিতে নামলেন? কোন ধরনের নেতিবাচক আশঙ্কার জায়গা থেকে তিনি এরকম ব্যবস্থা নিয়ে, এমন প্রোটেকশন নিয়ে এসেছেন কি? এমনটাই কি কূটনৈতিক ভাবে এমন নজিরবিহীন সফর কি হয়? নজিরবিহীন এ কারণে বলছি, কারণ আর বিশেষ করে অন্যান্য অতিথিরা শাহজালাল বিমানবন্দর এলেন এবং ম্যাক্সিমাম কমার্শিয়াল বিমানে আসেন কিংবা বিশেষ বিমানে যদিও আসেন, সেখানেই সেই বিমান ল্যান্ড করে বা যেখানে সাধারণত যাত্রী পরিবহন হয়। কিন্তু জয়শঙ্করের বিষয়টি, এটি গণমাধ্যমের ভুল নাকি এটি বিশেষ বার্তা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি তাই হয় যে আসলে সামরিক বিমান সামরিক ঘাঁটিতে, তাহলে এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে একটি সামরিক মহড়াও দিয়ে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী শোক জানিয়ে গেছেন, সাথে একটা সামরিক মহড়া দিয়ে গেছেন। আমি মনে করছি এটি ভারতের 7 সিস্টার্স খেয়ে দিতে চেয়েছিলেন হাসনাত, উল্টো হাসনাতের 7 বোনকে খেয়ে দিল ইন্ডিয়া। জারা, জাবিন, প্রীতি, ঝুমা, মুনিরা, নুসরাত সহ হাসনাতের 7 চম্পাবন এনসিপি ছেড়ে গেছেন। হারাধনের কয়টি ছেলে হয়ে কোনো মতে টিকে আছেন আসিফ নাহিদরা। তারাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ দিল্লিতে এসেছে নতুন এক খেলোয়াড়, যিনি রুশ মার্কিন প্রক্সি ওয়ারের এক্সপার্ট খেলোয়াড়। তার ঝোড়ো ব্যাটিংয়ে এনসিপি তো বটেই, পুরো বাংলাদেশেই ঝড় বয়ে যেতে পারে। নামটা মনে রাখুন, সার্জি গোরখোভস্কি। জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়নে, মা ইসরায়েলের নাগরিক, শৈশব কেটেছে ইউরোপে, যৌবন আমেরিকায়। মার্কিনীদের সাথে মেলাতে নিজের নামও বদলে নিয়েছেন, হয়েছেন সার্জিও গোর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খাস লোক বলা হয় তাকে। শুধু প্রেসিডেন্টই নন, ট্রাম্পের পুরো পরিবারের সাথেই তার পরিবারের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা। গত মাসে তাকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানো হয়, সঙ্গে দেওয়া হয় এক বিশেষ দায়িত্ব। দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবে ট্রাম্প তাকে কি মিশন দিয়ে পাঠিয়েছেন, এই নিয়ে চিন্তিত ভারত সরকারও। দিল্লি এসেই নিজের কাজে তৎপর হয়েছেন সার্জিও। গত সপ্তাহে দিল্লি থেকেই বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসেস জানাচ্ছে, প্রায় আধা ঘন্টা ব্যাপী টেলিফোনে বৈঠকের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। তাদের আলাপের বিস্তারিত জানা না গেলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচন ও নিরাপত্তা ইস্যুতে কথা হয়েছে। ডক্টর ইউনূস তাকে জানান, সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কি সেই পরিস্থিতি, কিংবা কেনই বা ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন? এ প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখা যাক সার্জিও গোর দিল্লি আসার পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে
কি কি ঘটনা ঘটেছে। প্রথমত, অনেকদিন পর জনসমক্ষে আসেন বেগম খালেদা জিয়া এবং তার দুদিন পরই অসুস্থ হয়ে পড়েন। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যার কারণ ছিল নিরাপত্তা সংকট। শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হলেও দেশে আসেন তিনি। আরেকটি বড় ঘটনা হলো বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পর দিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তার হত্যার বিচারের দাবি নিয়ে এরই মধ্যে শাহবাগে জমায়েত করেছে সমর্থকরা। শোনা যাচ্ছে ইনকিলাব মঞ্চকে রাজনৈতিক শক্তি ও দলে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যার সঙ্গে জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। অনেকেই বলেন মাহফুজের সাথে মার্কিন ডিপ স্টেটের কানেকশন নাকি আছে। নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার কথা অবশ্য মাহফুজ নিজেই বলেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ লিখেন, বাংলাদেশে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, এই যুদ্ধে কোনো পক্ষ না গিয়ে নিজের নীতিতে অটল থাকাই শ্রেয়। তিনি লিখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব, বিকল্প মধ্যপন্থী তরুণ ও জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। তিনি একই সাথে বলেন, ইফ ইউ কেয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম, অর্থাৎ আপনারা যদি আমার সাথে যোগ দিতে চান আপনাদের স্বাগতম। মাহফুজ নতুন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার পাশাপাশি ঠান্ডা যুদ্ধের যে ইঙ্গিত দিয়েছেন তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বলতে বোঝানো হতো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ঠান্ডা লড়াই। সে লড়াইয়ের অংশ হিসেবে অনেক প্রক্সি ওয়ারও হয়েছে। প্রক্সি ওয়ার মানে নিজে যুদ্ধ না করে নিজের অনুগত কাউকে দিয়ে যুদ্ধ করানো। যেমন আফগানিস্তানে আমেরিকা তালেবানদের দিয়ে সোভিয়েতপন্থী আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। তবে সময়ের পরিক্রমায় তালেবানরা এখন আমেরিকার চোখে শত্রুতে পরিণত হয়েছে আর রাশিয়ার চোখে বন্ধু, আর তাই তালেবান সরকারের সাথে হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। একই সাথে তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্ব করছে ভারত। ভারতের সাথে আফগানিস্তানের এই দহরম মহরম ভালো চোখে দেখছে না পাকিস্তান ও চীন। বাংলাদেশ মার্কিন রাশিয়ার প্রক্সি ওয়ারের ক্ষেত্রে হতে পারে অনেক আগে থেকেই, এমনটা বলে আসছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই প্রক্সি যুদ্ধে স্বার্থ আছে ভারত, পাকিস্তান এবং চীনের। নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতিতে যে উত্থান পতন দেখা যাচ্ছে তা এই ঠান্ডা লড়াইয়ের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন আছে। মাহফুজ যে ঠান্ডা লড়াইয়ের কথা বলছেন সেখানে তিনি এই পক্ষগুলিকে বুঝিয়েছেন কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ একই সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে লেখেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের সেলুট। যারা এনসিপি ছেড়ে গেছেন তাদের উদ্দেশ্য করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী বলেছেন মিতু। সম্প্রতি এনসিপি ছেড়ে গেছেন বেশ কয়েকজন নেতা। পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, দুতি অরণ্য চৌধুরী, মনজিলা ঝুমা সহ বেশ কয়েকজন নেতা। দুয়ে চার মিলালে বোঝা যায় এনসিপি থেকে পদত্যাগকারী অংশ আর এনসিপিতে থেকে যাওয়া অংশ ঠান্ডা লড়াইয়ের দুটি আলাদা পক্ষ। ডক্টর মাহমুদা মিতু যাদেরকে পশ্চিমা এজেন্ডার পক্ষের বলে ইঙ্গিত করছেন তারা কি শেষ পর্যন্ত মাহফুজ আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন? অনেকেই বলেন মাহফুজের সাথে মার্কিন ডিপ স্টেটের কানেকশন আছে, যেটা কিছুক্ষণ আগেও বললাম। তাহলে তারাই কি ইনকিলাব মঞ্চকে সামনে রেখে এগুতে চাইছে? এদিকে অন্য পক্ষে আছে ভারত, রাশিয়া। গত কয়েকদিন ধরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে আলোচিত তালেবান নেতা মোল্লা জাওয়ান্দি ওরফে মাওলানা নূর আহমদ। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ঢাকার কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তালেবান সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে মোল্লা জাওয়ান্দি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তালেবানের সঙ্গে যখন ভারত ও রাশিয়ার অন্তরঙ্গ সম্পর্ক, ঠিক সে সময় গুরুত্বপূর্ণ একজন তালেবান নেতার জামায়াত এনসিপি জোটের নেতাদের বৈঠক বিশেষ ইঙ্গিত বহন করে। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। জামায়াত এনসিপি খেলাফত সবসময় নিজেদেরকে ভারতীয় আধিপত্য বিরোধী বলে দাবি করে, ফলে তাদের পক্ষে সরাসরি ভারতের সাথে সম্পর্ক রাখা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে হতে পারে আফগানিস্তানের তালেবান সরকারই তাদের সম্পর্কের সেতু হতে পারে। অনেকে বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটের একটা অংশ পেতে চায় জামায়াত। বিশেষ করে সংখ্যালঘু প্রধান খুলনা, সাতক্ষীরা সহ সীমান্ত এলাকার কয়েকটি আসনে জিততে হলে আওয়ামী লীগের সমর্থন লাগবেই লাগবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ভারতের প্রভাব অনেক কিন্তু কমে গেছে। ভারত তাই এখন বিভিন্ন পক্ষের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। সেই কৌশলের অংশ হিসেবে একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াতের সাথে সম্পর্ক রেখে এগিয়ে চলেছে, যাতে করে প্রয়োজনের সময় কোনো না কোনো পক্ষকে অন্তত কাজে তো লাগানো যাবে। অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের সূত্র ধরে জামায়াতের সাথে আগে থেকেই সম্পর্ক গড়ে তুলেছে আমেরিকা। তারাও চাইছে আরো অনুগত এবং আধুনিক একটি পক্ষ যারা বাংলাদেশে কালার রেভলিউশনে সহযোগী ভূমিকা রাখবে। আমেরিকার এই মিশনের নতুন উইন্ডো হতে পারে এই ইনকিলাব মঞ্চ। এর মাধ্যমে প্রয়োজনে ভারতকে চাপেও রাখতে পারবে দেশটি। দিল্লিতে বসে দিল্লির বিরুদ্ধে এসব কলকাঠি নাড়ছেন সার্জিও গোরখোভস্কি। তারই পরিকল্পনায় এনসিপিতে ভাঙন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের সম্ভাবনা। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের পক্ষে পিটার হাস সহ মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল, একথা বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কথায় আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। অন্যদিকে আমেরিকার পররাষ্ট্রনীতি হলো ডিভাইড অ্যান্ড রুল। সেই সুযোগ বুঝে এনসিপি সহ গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বকে বিভক্ত করতে একটু দ্বিধা করেনি তারা। এই অবস্থায় হাসনাতরা মুখে যতই ভারত বিরোধিতার কথা বলুক না কেন, ভেতরে ভেতরে ভারতের সাথে সম্পর্ক এড়িয়ে যাওয়া অসম্ভব।
কেননা পাওয়ার প্লেতে ছক্কা হাঁকিয়েছেন সার্জিও। নির্বাচনের প্রথম পর্ব অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার পর্বেই সেখানে সেভেন সিস্টার্স সহ অসংখ্য ব্রাদার্সকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সার্জিও দিল্লি এসেছেন মাত্র 1 মাস হলো, এর মধ্যে নিজের কারিশমা প্রমাণ করেছেন। ইহুদি মাথা আর ট্রাম্পের আশীর্বাদে সামনে আরো কত খেলা দেখাবেন এবং সেই খেলায় এনসিপি এবং বাংলাদেশকে আরো কি কি অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তার সময় বলে দেবে। এবার আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে 5টি সংগঠন চিঠি দিয়েছে এই ব্যাপারে। নির্বাচন যখন একেবারে সন্নিকটে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে, তার মানে আর 1 মাস 11 দিন সময় রয়েছে হাতে। সেই সময় মধ্যে হঠাৎ করে এই চিঠি কোন পরিণতি ডেকে আনবে, কোন দিকে যাবে পরিস্থিতি, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব। ইউরোপীয় ইউনিয়নকে এই চিঠিটা দেয়া হয়েছে কারা তারা, চলুন একটু জেনে দেখি। ডেইলি স্টার এই খবরটা করেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস ও গণতন্ত্রের অবনতি নিয়ে ইইউকে 5 সংগঠনের চিঠি। বাংলাদেশে 2024 সালের আগস্টের রাজনৈতিক পালাবদলের পর মানবাধিকার, নিরাপত্তা ও শাসন ব্যবস্থার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় নাগরিক সমাজের 5টি সংগঠন। ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের নেতৃত্বে সংগঠনগুলো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া ক্যালাসকে এই চিঠি দিয়েছে। সোমবার পাঠানো চিঠিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কি ভয়াবহ কথা! বলা হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান, মব ভায়োলেন্স এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশে। সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাউলো কারাসাকোয়া সংগঠনগুলোর পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির ও আনসার আল ইসলামের মতো গোষ্ঠীগুলো মব ভায়োলেন্সের আড়ালে তাদের কার্যক্রম চালাচ্ছে। কি ভয়াবহ! সরাসরি নাম লিখেছে এবং ডেইলি স্টার সেটা ছাপাচ্ছে। ডেইলি স্টারে এত বড় মব হলো, তারপরেও ডেইলি স্টার এটা সরাসরি ছাপিয়ে দিয়েছে। তারা বলছে, চিঠিতে আরো বলা হয় 2024 সালের 15 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার কারণে আগের হামলাকারীদের বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়েছে। এতে উগ্রবাদী গোষ্ঠীগুলো আরও উৎসাহ পেয়েছে। ইন্ডেমনিটির কথা বলছে তারা। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করে বলা হয়, বিএনপিপন্থী ও জামাত সংশ্লিষ্টদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা হয়েছে। অর্থাৎ একপাক্ষিক নীতির কথা তারা বলছে অভিযোগে। চিঠিতে ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, লুটপাট, আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে। এই তো কারণ চলে এসেছে ডেইলি স্টার কেন এই খবরটা হুবহু ছাপিয়ে দিয়েছে। ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে হামলা সেটার কথাও এই চিঠিতে লেখা হয়েছে। এতে বলা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রধান সংবাদপত্রগুলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া ছায়ানট ও উদিচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর, ভালুকায় এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা এবং ভারতীয় হাইকমিশনের একাধিক কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার্স এই পরিস্থিতিকে মৌলিক স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ ও যুক্তরাজ্য, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি, আর্থ সিভিল। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপডেট আপলোড করে থাকি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।